হনহনিয়ে দ্রুততার সাথে পা ফেলে তালুকদার ভিলাতে ঢুকলো তৌসিফ। গাড়ি থেকে নেমেই যত দ্রুত সম্ভব হাঁটা ধরলো ও। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই যেন ঘাম ছুটে গেল। কলিং বেল বাজতেই একজন কাজের লোক দরজা খুলে দিল। তৌসিফ ধীর পায়ে সোজা রুমে হাঁটা দিল। পেছন থেকে কাজের লোকটা পানি দিবে কি দিবে না এটা জিজ্ঞাসা করলে কোনো উত্তর এলো না। তৌসিফ সোজা নিজের রুমে ঢুকে দরজাটা লক করে সামনে তাকালো। বড় বড় নিঃশ্বাস পড়ছে তখনও। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে পৌষ। তৌসিফের চোখ ধাঁধালো। মেয়েটাকে ভিন্ন দেখাচ্ছে। হাত ঘড়িটা খুলে কাউচে ছুঁড়ে ফেললো তৌসিফ। টাইটা কোনো মতে টেনে খুলে শার্টের বোতাম তিনটা খুলে বা হাতে এসিটা অন করলো। অতঃপর দাঁড়ালো পৌষের সামনাসামনি। এই মেয়ে আজ দুপুরে খায়নি। তৌসিফ যে ওকে কল দিয়ে বলল খেতে, মিনুকে দিয়ে বলল যাতে করে পৌষকে বলে তৌসিফ একটু ব্যস্ত আছে, খেয়ে নিতে। কই, মেয়েটা তো কথা শুনলো না। রাতে খাবে না, দিনে খাবে না, এরপর তেড়া বেঁকা হয়ে পড়ে থাকবে। এই সব চলবে না তৌসিফের কাছে। একদম তার কাটার মতো সোজা বানিয়ে রাখবে এই তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডাক পড়ল, পৌষরাত। পৌষ এক ডাকের উত্তর দেওয়ার মেয়ে না। অন্তত বিয়ের এই 19 ঘন্টায় তৌসিফ তা জেনে গিয়েছে। মেজাজটা মুহূর্তেই একেবারে খিটখিটে হয়ে গেল যেন। নিজের বলিষ্ঠ হাতে পৌষের বাহু টেনে ধরে হঠাৎ সজোরে টান দিতেই শোয়া পৌষ দাঁড়িয়ে গেল। মুহূর্তের মাঝেই ঘটা ঘটনায় স্তব্ধ পৌষ। বুকটা অসম্ভব গতিতে ধুকপুক ধুকপুক করে যাচ্ছে। তৌসিফ পৌষের বাহু ধরে একদম নিজের কাছাকাছি নিয়ে এলো। ওর অর্ধ ভেজা ঘর্মাক্ত দেহ লেগে আছে পৌষের কাছে। এতটা কাছাকাছি এই প্রথম কোনো পুরুষের সাথে লেগে দাঁড়িয়ে আছে পৌষ। পুরুষালী ঘামের গন্ধটা বাজে ঠেকলো নাকে। সরার জন্য মোচড়াতে নিলেই তৌসিফ আরো শক্ত করে চেপে ধরল। পৌষ ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এতটা কাছে তৌসিফকে আসতে দেখে যেন হুঁশ হারাবে মেয়েটা। তবুও নিজের তেজস্ক্রিয়া রূপ বজায় রাখতে রাগী গলায় বলল, ছাড়ুন আমাকে। অসভ্য লোক, নোংরা লোক, কেন ধরেছেন আমাকে? ছাড়ুন বলছি। আপনার নোংরা হাতে স্পর্শ করবেন না আমাকে। দুই হাত মেলে এবার একদম পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। অতি সুন্দর এই দেহ, এটি একের ভাঁজে আর একটা ঢুকে গেল। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের মাঝে লুকিয়ে গেল পৌষরাত। এইবার পৌষ নড়তে পারল না। নড়ার সুযোগটুকুও মিলল না। শুধু মুখে মুখে মৃদু গঙ্গানি শোনা গেল। আর তা নিয়ে গেল এই উষ্ণ উষ্ণ আলিঙ্গনে। মিনিট দুই যেতেই তৌসিফের বাঁধন ঢিলা তা হলো। তবে পুরোপুরি ছাড়লো না সে। পৌষের কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলল, অসভ্য হই, নোংরা হই, তোমারই তো পশ্চাৎ। মানিয়ে নাও, না হয় আমি নিজেকে তোমারই অভ্যাসে পরিণত করে নিব। এক বিরল অভ্যাস। আপনি কোনোদিনও আমার অভ্যাস হবেন না, আপনি হবেন বদ অভ্যাস। তৌসিফ মৃদু হাসলো। গা জ্বলল তাতে পৌষের। এবার একদম পৌষের কানে ঠোঁটটা ছুঁই ছুঁই করে বলল, বদ অভ্যাস ত্যাগ করা যায় না পশ্চাৎ। আমি রাজি তোমার বদ অভ্যাস হতে। কথাটা বলেই ওকে ছেড়ে দাঁড়ায় তৌসিফ। পৌষ প্রায় পড়ে যাওয়ার মতো করে বিছানায় বসে পড়ল। তৌসিফ শার্টটা পুরোটা খুলতে খুলতে বলল, জড়িয়ে ধরতেই এই অবস্থা তোমার? সকালে যেই না সাহস দেখালে, আমি তো ভাবলাম রাতে দুজন। দরজায় নক পড়তেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? ভাইজান, বড় আপা ডেকেছিল আপনাকে। বড় ভাইজানের বাসায় আছে এখন। শুনেছি। কাজের লোকটা চলে যেতেই তৌসিফ এবার ফ্রেশ হতে চলে গেল। পৌষ বুকে হাত দিয়ে বসে রইল। এতটুকু কাছে আসাতেই ও সহ্য হচ্ছে না। সেখানে কিভাবে থাকবে পৌষ তৌসিফের সাথে? 20 মিনিটের মাথায় তৌসিফ বেরিয়ে এলো। এবার ভদ্র মতো করে একটা টি শার্ট পরে এসেছে। হাঁপ ছাড়ল পৌষ। তৌসিফ ভেজা চুল মুছতে মুছতে বলল, এত করে বলার পরও খাওনি কেন? তৌসিফ দম ছাড়ল। অতঃপর পৌষের সামনে দাঁড়িয়ে থুতনিতে আঙ্গুল ছুঁয়ে দিয়ে তা উঁচু করে বলল, এই তৌসিফ তালুকদার বারবার সুযোগ দিচ্ছে তোমাকে পৌষরাত। এক কথা একবার জিজ্ঞাসা করাতেই উত্তর দিবে। বারবার জিজ্ঞাসা করতে হবে কেন? এরপর থেকে যেন মনে থাকে। আমাকে রাগিও না। আমি রাগ দেখাতে চাই না তোমাকে পৌষরাত। প্রচুর জঘন্য আমার রাগ। তুমি সহ্য করতে পারবে না, একদমই না। পৌষের মনে পড়ল মিনুর কথা। মাথাটা নামিয়ে বলল, ক্ষুধা লাগেনি। মিথ্যা বলো না পৌষরাত, চলো খাবে।
বলেই পৌষের হাতটা ধরে উঠালো। টেবিলে নিজে চেয়ার টেনে বসিয়ে দিয়ে ভাতটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বলল, সবটুকু শেষ করবে। পৌষের প্লেট পুরোটা সাজিয়ে দিয়ে তৌসিফ নিজের খাবার নিল। খেতে খেতে ফোনে কারোর সাথে কথা বলছে। পৌষ আর মাথা তোলেনি। লোকটা খেতে বসে কথা বলছে, এক হাতে এখনো ভাত মাখা। না খেতে পারছে না উঠতে, কোনো মতে শুধু মুরগি দিয়ে খেয়েই উঠে গেল পৌষ। তৌসিফ যে চোখ ঘুরালো ওকে, তা দেখেও না দেখার মতো করে সেখান থেকে কেটে পড়েছে ও। ফোনে কথা বলার দরুন পৌষকে কিছু বলার সুযোগটুকুও ও পেল না। এই মেয়ে যে সুযোগের সদ্ব্যবহার করবে তা তৌসিফ পুরোটা বোঝেনি। কথা শেষ করে নিজেও খেয়ে উঠে পড়ল, সামনের দিকে পা বাড়াবে এমন সময় হঠাৎ প্লেট গোছাতে গোছাতে কাজের লোকটা বলে উঠল, ভাইজান, মিনু দরজা আটকে বসে আছে। কেন? ছোট ভাবির রুমে গিয়েছিল, এরপর কি হলো জানি না আমি। চেহারায় আতঙ্ক নিয়ে কথাটা বলল মহিলাটা। তৌসিফ কপাল কুঁচকালো, জিজ্ঞাসা করলো, ডাকনি? ডেকেছিলাম, দরজা খোলেনি। দুপুরে খায়নি? জি না। তৌসিফ মিনুর দরজায় টোকা দিয়ে ডাকলো। মিনু দরজা খোলো। তৌসিফের এই আদেশ অমান্য করার সাহস মিনুর নেই। দরজাটা মুহূর্তেই খুলে গেল। শ্যামলা মুখটা কেঁদে কেঁদে নীল হয়ে গিয়েছে যেন। তৌসিফকে দেখা মাত্রই লাই বেড়ে গেল ওর কয়েক গুণ। নাকের পানি চোখের পানি এক করে ফুপাতে লাগলো। তৌসিফ দরজাটা অল্প ভিড়িয়ে দিয়ে বলল, কি হয়েছে? কেন কাঁদছ? আমাকে অপমান করেছে, খারাপ ব্যবহার করেছে, কাঠখোট্টা কথা শুনিয়েছে। আমি এখানে থাকবো না, আপাকে বলুন আমাকে এখান থেকে নিয়ে যেতে। বলেই আবারও অঝোর ধারায় কাঁদতে লাগলো মিনু। তৌসিফ ফোঁস করে দম ছেড়ে বলল, কেঁদো না মিনু, তোমার আপা চলে আসবে খুব শীঘ্রই। আর পোশরাত খুব ভালো মেয়ে, তোমাকে আদর করবে। হয়তো এখন কিছুটা ডিস্টার্ব আছে, তাই রেগে কথা বলছে। আমাকে আপনার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দুপুরে খাওনি তাই না? যাও খেয়ে নাও, ঠিক হয়ে যাবে সব। আর কথা বাড়ালো না তৌসিফ। যেই না রুম থেকে ভেরানো দরজা খুলে বের হবে, অমনিই দেখলো পোষ ওর দিকেই তাকিয়ে আছে। মুহূর্তে কিঞ্চিত ভড়কালো তৌসিফ। পোষ কখন থেকে এখানে দাঁড়ানো বুঝলো না, তবে এটা ঠিকই বুঝলো মিনু রুম থেকে ওর বের হওয়াটা মোটেও সহজ বা সাধারণ চোখে পোষ দেখেনি। তৌসিফ কিছু বলার চেষ্টা করবে, তার আগে গটগট পায়ে রুমে চলল পৌষ। তৌসিফও রুমে ঢুকলো। পৌষের পেছনে গিয়ে দাঁড়ানো মাত্রই ঝাঁঝালো গলায় পৌষ বলে উঠল, দূর থেকেই কথা বলুন। তৌসিফ চোখ বুজে শ্বাস নিল, অতি থমথমে গলায় বলল, দেখো পোশরাত, আগে যা করেছো ভুলে যাও। অনেক কিছু বলেছ, আমি বারবার বলেছি, আমাকে কিন্তু রাগিও না। থাকবো না আমি এখানে। গলা নামিয়ে কথা বলো পোশরাত। কেন গলা নামিয়ে কথা বলবো? আপনি জেনে শুনে কেন আমাকে বিয়ে করলেন? একজনকে ভালোবাসি জেনেও কেন আমাকে বিয়ে করলেন? কাজের মেয়ের ঘরের দরজায় গিয়ে ফিসফিসানি করবেন, আবার রুমে ঢুকে আমাকে বলবেন গলা উঁচু করে কথা না বলতে? জঘন্য পুরুষ। তৌসিফ বরাবরই নিজেকে ঠান্ডা রাখতে জানে। সে জানে তার রাগ কতটা জঘন্য। পৌষের বাহু চেপে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। এক হাতে ঘাড়টা আলতো করে চেপে ধরে বলল, ওই ছেলেকে ভুলে যাও। লজ্জা লাগে না এটা বলতে? লজ্জা তোমার হওয়া উচিত। নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের কথা বলছো তুমি। কি চান আপনি? তোমাকে। পৌষ তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল, গায়ে থাকা ওড়নাটা টেনে সরিয়ে দিয়ে বলল, নিন। তৌসিফ বুঝলো পৌষের কথার ডাবল মিনিং বের করেছে সে। কিছু বলার আগেই পৌষ বলল, যেখানে নিজের পরিবারই আমার মতামতের অপেক্ষা করলো না, সেখানে আপনার মতো পুরুষের থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। যা খুশি আপনি করতে পারেন। এনিথিং করার মতো আছেই এটা? আর তো কিছু নেই। এটার জন্যই তো বিয়ে করেছেন তাই না? কাছাকাছি আসা ছাড়া বিয়ের আর কোনো কারণ হয় না? আপনার অন্তত না। তুমি নিজেই একদিন ধরা দিবে আমার কাছে পোশরাত। আপনার স্বপ্নেও নোংরা রোগ, বুঝতে পেরেছেন? তৌসিফ ধীর পায়ে এগিয়ে এলো। হাত পা খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পৌষ। দুই হাতের পাটি একসাথে করে আরেকটা পিষে ধরে বলেছে। তৌসিফ এবার একদম কাছে দাঁড়ালো, হাত রাখলো পৌষের দুই গালে।
অতি দক্ষ ভঙ্গিতে সে হাত বুলালো পৌষের সারা মুখময়, চোখ থেকে নিয়ে থুতনি পর্যন্ত বিস্তর হাতের ছোঁয়া দিল। পুরুষের খসখসে হাতের এহেন রূপ স্পর্শ যে হয়তো জানা ছিল না পৌষের। তৌসিফের এই দক্ষ হাতের আদুরে স্পর্শগুলো ক্রমে ক্রমে গ্রাস করে যাচ্ছে পৌষকে, অথচ পৌষকে সে কাতর স্পর্শ দেয়নি, শুধুমাত্র মুখময় হাতের স্পর্শ, তাতেই মেয়েটা নেতিয়ে যাচ্ছে। পৌষের দাঁতের পাটি দুটো আলগা হয়ে গেল, শক্ত করে দাঁড়িয়ে থাকা শরীরটা মুহূর্তে যেন নেতিয়ে এলো, মুট করা হাতটা ছুটে গেল। তৌসিফ সর্বশেষ শুধু পৌষের দিকে মুখটা এগিয়ে নিয়ে আসছে, বদ্ধ চক্ষুদ্বয় সবেই খুলেছিল পৌষ, তার দেহ টলছে। তখনই দেখা মিলল তৌসিফ এগিয়ে আসছে। পৌষ খিচে চোখটা বুঝে নিল, উষ্ণ আর্দ্র ওষ্ঠদরের এক ছোট্ট স্পর্শ পেল থুতনিতে। ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র ছিল এই স্পর্শ, তবে পাগল হয়ে গেল পৌষ। সে পাগল হলো নাকি তাকে বানানো হলো? তৌসিফের মতো পুরুষ জানে কিভাবে নারীকে ঘায়েল করা যায়। ওষ্ঠ চুম্বনের থেকেও অতি আবেশপূর্ণ ছিল এই থুতনিতে চুম্বন। তৌসিফ সরে যেতে নিলেই অনুভূতির জোয়ারে ভাসা পৌষ তার মাথার পেছনের চুল আঁকড়ে ধরল। উচ্চতায় ছোট হওয়ার দরুন ঝুঁকে গেল তৌসিফ। দিক বিদিক শূন্য প্রায় পৌষ আচমকায় তৌসিফের ওষ্ঠে নিজের ঢাল তলোয়ার ছাড়া আক্রমণ চালিয়ে দিল। হৃষ্টপুষ্ট এক যৌবন পোড়া পুরুষের জন্য এটাই যথেষ্ট ছিল। তবুও সে সময় দিল পৌষকে। পৌষ পারল না কিছুই। তৌসিফ পাক্কা আঙ্গুলে কড়া গুনে 1 মিনিট সময় দিল। এই পোষরাত পারছে না, তাই সে নিজেই পৌষের কোমর জড়িয়ে ধরে উঁচু করে নিজ বরাবর করে নিল। অতঃপর শেখালো পৌষকে চুম্বন করার পদ্ধতি। দম বন্ধকর অবস্থায় বেকাদাই পড়ল পৌষ। চাপদাড়ি যুক্ত তৌসিফের গালে হাত রাখতে সরতে চাইল নিজের কাছ থেকে, সক্ষম হলো না সে, হওয়ার কথাও তো না। পাক্কা 2 মিনিট তৌসিফ যখন ছাড়ল, তার বুকে হেলে পড়ল পৌষ। তৌসিফ ফিসফিস করে বলল, হাউ ওয়াজ দ্য কিস হানি? হাঁপিয়ে ওঠা পৌষ চাইল হাপুস নয়নে, তার শ্বাস প্রশ্বাসের গতি পায়নি এখনো। কোনো মতে সরে এলো তৌসিফের বুক থেকে, হাঁপাতে হাঁপাতে বলল, জঘন্য। সিরিয়াসলি? সিগারেটের গন্ধ আপনার মুখে, জঘন্য নোংরা লোক, সামনে আসবেন না আমার। বলেই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজাটা লাগিয়ে দিল পৌষ। এটা কি হলো? কেন হলো? কে করলো? পৌষ? হাই কপাল! এই সোনা মুখটা তামা তামা করলো এই তৌসিফ তালুকদার? না না, তৌসিফ করেনি, পৌষ নিজেই করেছে। এই মুখ কোথায় লুকাবে পৌষ? কাকে দেখাবে? এই পর্যন্ত 3 বার ব্রাশ করেও কুল হলো না ওর। ভুলতে পারলো না ফেলে আসা মাত্র 3 মিনিট সময়। তৌসিফের সেই ছোঁয়াতে কি যে হলো ওর, সব ভুলে গিয়ে কি থেকে কি করে ফেলল পৌষ। 2 হাতে মুখ চেপে ডুকরে উঠল মেয়েটা, বারবার বলতে লাগলো, তোমার পুষি খারাপ, সে অনেক খারাপ, তুমি তাকে ভুলে যাও, কোনোদিন আমার সামনে এসো না। তোমার পুষি এই মুখ কোনোদিনও দেখাতে পারবে না তোমাকে, কোনোদিনও না। ফিরে এসো না, এই মুখও হইও না কোনোদিন। তোমার পুষি আজ শেষায় নরকবাসও করে ফেলেছে, তার প্রেমের সুধা পান করেছে তৌসিফ তালুকদার। আমাকে কোনোদিনও মাফ করো না তুমি, কোনোদিনও না। দেহ এবং মন, এদের দ্বন্দ্ব আজন্মকাল। এই মন 1000 বার বারণ করে, অস্বীকার করে পরিস্থিতি, কিন্তু এই দেহ, সে বারণ মানতে নারাজ। মনের খোরাক এবং দেহের চাহিদা দুটো ভিন্ন জিনিস, এদের কম্পারিজন চলে না। এই দেহের কাছে মন হেরে যায়। এই হারা যে কতটা হীনমন্যতার, তা সে জানে যে ভুগছে। পৌষের মন চাইছে নিজের এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে। কেন সে নিয়ন্ত্রণ হারালো? কেন তৌসিফের পরশে সে গলে গেল? কেন দেহের উপরে জোর খাটাতে পারল না? তৌসিফের দোষ এখানে নেই, সে শুধু তার পুরুষ হাতের দক্ষ আদর পৌষের মুখময় দিয়েছে। কেন পৌষ সেই আবেশের ঘোরে চলে গেল? কেন স্বেচ্ছায় নিজেকে ঠেলে দিল তৌসিফের কাছে? 2 হাতে মুখটা চেপে কেঁদে উঠল পৌষ।
কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই ওড়নাটা গুজে দিল মুখে। ওর শব্দহীন কান্নায় গুমোট এক পরিবেশের সৃষ্টি হতে হতেই হঠাৎই পৌষের খেয়াল হলো অসময়ে কান্না করা উচিত না। এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। ভয়ে শিউরে উঠে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলো ও। তৌসিফ রুমে না থাকায় কিছুটা স্বস্তিও পেল বটে। হঠাৎ কিছুর ঝাঁঝালো কণ্ঠ ওর কানে আসা মাত্রই পৌষ রুমের বাইরে উকি দিল। চোরের মতো করে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। পরেক্ষণেই মনে হলো পৌষ কেন চোরা চোখে দেখবে, ও দেখবে বীরের চোখে। এ কথা মনে উঠতেই ড্যাং ড্যাং করে পা ফেলে সামনে বাড়ালো ও। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয়নি, তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পৌষ সামনে বাড়ল। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তায়েফাকেই চিনল ও। পিছু ঘুরে থাকায় তৌফিক তালুকদারকে চিনল না। তৎক্ষণাৎই হঠাৎই তৌসিফ দেখলো পৌষ এই দিকেই আসছে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো। গরম চোখ দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৌষ একবার তাতেই থমকালো, ভড়কালো কিছুটা। ইশারায় তৌসিফ ওকে যেতে বলতেই পৌষ তেড়ার মতো করেই দাঁড়িয়ে রইল ঠায়। দাঁত চেপে এবার তৌসিফ ওখান থেকেই বলল, ভেতরে যাও। তৌসিফের কথা শুনেই বাকিরাও তাকালো পৌষের দিকে। যেই না তৌফিক তালুকদার তাকালো অমনি পৌষ ফাটা চোখে দেখল সমান তালে চোয়ালটা নড়তে লাগলো। কেন জানি কান্নার আগেই মেয়েটার চোয়াল কাঁপে, ঠোঁট দুটো অনবরত কাঁপতে থাকে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখেই তৌসিফ এবার দ্রুত পদাচারণ করে এগিয়ে আসতে নিলেই পৌষ তাড়াতাড়ি করে তৌফিক তালুকদারের কাছে ছুটে আসতে চায়, তবে পারে না। তৌসিফ আগেই ওকে ধরে ফেলল। ছোটার আপ্রাণ চেষ্টা করেও লাভ হলো না। অপরদিকে তৌফিক তালুকদার নির্বিকার, সে কথা বলছে না। কেন এগিয়ে আসছে না পৌষ খুঁজে পেল না। তৌসিফের শক্তির সাথে পৌষ পারল না। ওকে টেনে রুমে এনে কিছুটা ছুঁড়ে মারে বিছানায়। মুখ উল্টে পড়ল পৌষ। নরম বিছানা, ব্যথা পাওয়ার প্রশ্নই ওঠে না। তবে পৌষ কেঁদে উঠল। তৌসিফ দরজাটা আটকে ওর সামনে এসে টেনে তুলে গম্ভীর কণ্ঠে বলল, আক্কেল নেই তোমার? এভাবে ওড়না ছাড়া কেন বাইরে এসেছিলে? ভেতরে যেতে বললেও শুনলে না। কতগুলো পুরুষ ছিল ওখানে পৌষরাত? গুনিনি। তৌসিফ অবাক হলো। গোনেনি মানে? পুরুষ গোনেনি? তৌসিফ কি এটা জিজ্ঞাসা করেছে? কিছু বলার আগেই পৌষ ওড়না পেঁচিয়ে নিল। উঠে দাঁড়াতেই তৌসিফ ওর হাত টেনে ধরে বলল, কোথায়? বাইরে। কি দরকার? তৌসিফ তালুকদারের সাথে কথা আছে আমার। ভুর জোড়া মুহূর্তেই যেন উচকে গেল তৌসিফের। বড় ভাইয়ের সাথে পৌষের কি কথা থাকতে পারে? সন্দেহের বশেই জিজ্ঞাসা করলো, কি কাজ তোমার বড় ভাইয়ের সাথে? আপনাকে বলতে আমি বাধ্য নই, ঝাঁঝালো গলায় বলেই নিজের হাত ছাড়তে চাইল ও। তৌসিফ ওকে টেনে ধরে বলল, হাজার বার বাধ্য তুমি পৌষ। আর রইল বাকি কথা। এই কাটা ঠোঁট নিয়ে কোথায় যাচ্ছ তুমি? নিশ্চিত ভাসুরের সামনে লজ্জা পাবে। পৌষ তেতে উঠে বলল, উনি আমার ভাসুর নন, ছাড়ুন আমাকে। উনি তো আমাকে দেখলো, তাহলে কেন কথা বলল না? আমি কি দোষ করেছিলাম? কেন কথা বলল না? তৌসিফ বুঝে উঠতে পারছে না কি কথা থাকতে পারে। জিজ্ঞাসা করেও লাভ হচ্ছে না। ও নিজে থেকেই বলল, বাবু আসবে কাল, সেটাই বলতে এসেছে। এখন ঝামেলা করো না পৌষরাত, ছেলেটা অনেক দিন পর বাসায় আসছে। বাবু কাল আসবে শোনা মাত্রই থম মেরে গেল পৌষ। তৌসিফ ওকে শান্ত হতে দেখেই ওর মাথায় হাত রাখে। ঝট করে ওর হাতটা সরিয়ে দেয় পৌষরাত, তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছড়ে, আপনার লজ্জা লাগবে না কাল? তৌসিফ ভাবল হয়তো বিয়ের কথা বলছে, তাই সে সোজা ভাবেই বলল, বাবু সবচাইতে বেশি চাইতো যাতে করে আমি বিয়েটা করি, নতুন ভাবে সব শুরু করি। তাচ্ছিল্য হাসল পৌষ। তৌসিফ থেকে মুখটা সরিয়ে নিয়ে বলল, বাবু খুব বেশি খুশি হবে। হওয়ারই কথা। হ্যাঁ অবশ্যই হবে, 100 বার হবে। তৌসিফ বুঝল না ওর কথা। ওকে বসতে বলে বাইরে গেল কথা বলতে, তবে মাথায় গেঁথে রইল পৌষের বলা প্রতিটা কথা। হকবাড়ির পরিবেশের পরিবর্তন ঘটতে গেল না। আজ চৈত্রের সাথে
বড় সড়ো একটা কাণ্ড ঘটে গেল। বাড়ির শান্ত ছেলেটা আজ বাবার সাথে বিয়াদবি করছে। বিষয়টা ক্ষুদ্র হলেও আগে থেকে বাবার উপরে ক্ষেপে থাকা চৈত্র আজ বেশ ফুঁসে উঠেছে। কেন পোষ আপাকে এমন বাড়ির বউ করা হলো? এই প্রশ্নের উত্তর দিতে যখন ওর বাবা ছেলেকে ধমক দিল, তখনই চৈত্র ঝাঁঝালো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, কেন দিবে না বিয়ে? সম্পত্তি কম পড়ে যাবে না ও তোমাদের? না হলে কেন বড়লোক বাজে পুরুষের সাথে বিয়ে দিতে হলো? কথাগুলো বলা মাত্রই সজোরে এক টানা চড় পড়ল ওর গালে। হেমন্ত বাসায় না থাকায় ঘটনাটা ঘটেছে। বাবার হাতে চড় খেয়ে চৈত্র থেমে যায়নি, উল্টো রাগে ফুঁসতে ফুঁসতে বলল, পারবে এই শরীরের জোর দেখাতে? এছাড়া তোমার ভাইরা আর কি বা পারে বলো তো? বলেই রুমে চলে যায় ও। জ্যৈষ্ঠ ছুটল ওর পেছনে। ইনি মিনি আর পিহাও বাদ রইল না, সমান তালে ইনি মিনি কেঁদেই চলেছে। এই মুহূর্তেই বিরক্ত হলো। কেন তোদের একসাথে কাঁদতে হবে রে? জন্ম একসাথে হলেই কি সব একসাথে হতে হবে? চৈত্র রেগে দিল এক ধমক। আমার রুমে কি? হ্যাঁ, যা বের হ, থাপড়ে গাল লাল করে দিব। ভ্যা ভ্যা সারাক্ষণ শুধু। সবসময় আদর আদর কথা বলা চৈত্র ভাই যে এইভাবে ধমকে দিবে কে জানতো। এবার কাঁদতে কাঁদতে দুটো চৈত্রের কোলে উঠে বসলো। দুই পাশ থেকে গলা জড়িয়ে ধরে হেসকি তুলে বলল, তোমার ব্যথা লাগছে ভাই? আমি গালে পাপ্পি দেই, ব্যথা থাকবে না দেই? দুটো একসাথে একই কথা বলল। চৈত্রের রাগ পড়ে গেল। দুটোর মাথায় আদর করে দিতেই গদগদ হয়ে ওরা চৈত্রের গালে চুমু খেলো। জ্যৈষ্ঠ ওদের সামনে এসে বলল, কি দরকার ছিল এভাবে তর্ক করা? লাভ কি হলো? হেমু ভয় থাকলে না হয় একটা কথা ছিল। চৈত্র ইনি মিনিকে কোলে বসিয়ে বলল, এই প্রতিবাদটা আগে করতে পারলে পৌষ আপা আজ এখানে থাকতো। পিহা মাথাটা নিচু করে বলল, হেমু ভাই শুনলে কিন্তু রেগে যাবে। চৈত্র হতাশ হয়ে গেল। পৌষ আপাকে ওরা অনেক ভালোবাসে। হেমন্ত বাসায় ফিরল রাতে। পিহা পই পই করে সবটা জানাতেই হেমন্ত হাসলো। পিহা অবাক হলো হেমু ভাইকে হাসতে দেখে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, তুমি হাসছো তো কাঁদবো? চৈত্র ভাই অনেক রেগে ছিল। তুই বুঝবি না, যা ঘুমাতে যা, পরে যাব। তুমি খাবে না? চাচি ডাকলো তো। খাবো। পিহা যেতেই বিছানায় গায়ে এলিয়ে দিল হেমন্ত। আজ একটু বেশি ক্লান্ত লাগছে। রাতে আজ কিছুতেই একসাথে ঘুমাবে না পৌষ। ও গিয়ে লুকালো পাশের রুমে। না জানি দিনের ঘটনাটার পর এই লোকটা লাইপে বাদরের মতো করে গাছে ওঠে কিনা বলা তো আর যায় না। রিস্ক নিতে চায় না পৌষ। দরজাটা লক করে শুয়ে পড়ল পৌষ। রাত গভীর, 2টো বাজে। খুট করে লকটা খুলে তৌসিফ ঢুকলো রুমে। ক্ষুধায় পেটটা চুচু করছে পৌষের। রাত বাড়ার সাথে সাথেই ক্ষুধা বাড়ে ওর। সারাদিন না খেলেও চলে, তবে রাতে খেতেই হবে। যেই না উঠবে অমনি ওকে কোলে তুলে নিল তৌসিফ। আচমকা এমন হওয়াতে ভূত ভূত বলে চিল্লাই পৌষ। তৌসিফ ধমকে ওঠে বলে, আরে আমি? নামান আমাকে অসভ্য লোক। কে অসভ্য? তাই না বললাম? নামান বলছি। তৌসিফ নামালো না রুমে গিয়ে টেবিলে বসিয়ে বলল, খেয়ে ঘুমাও। খাবার দেখে না করলো না পৌষ। চুপ করে খেয়ে নিল। ক্ষুধা লাগাতে একটু বেশিই খেলো। হাত ধুয়ে উঠে যেতে নিলেই তৌসিফ আটকে ধরল। নিজের দিকে ঘুরিয়ে বলল, পৌষরাত কথা ছিল, শুনবে? না। মুখের উপরে এমন কথা আজ পর্যন্ত কেউ বলেনি তৌসিফকে। তৌসিফ পৌষের গালে হাত ছুঁয়ে কিছু বলতে নিলেই ওর হাত সরালো পৌষ। তৌসিফ পুনরায় সেই হাত ধরতেই পৌষ ঝটকা মেরে সরিয়ে দিল। এবার তৌসিফ যেন খেপল কিছুটা। পৌষের গাল দুটো অল্প চেপে ধরে এগিয়ে আসতেই আচমকা পৌষ ওকে সজোরে ধাক্কা মেরে দৌড়ে চলে গেল পাশের রুমে। দরজা লক করে এবার ছিটকিনিটাও তুলে দিল। ওর চোখে এখনো ভাসছে আজকের তৌসিফ তালুকদারের সেই নির্লিপ্ত চাহনি। সাত সকালে তালুকদার ভিলাতে হইচই পড়ল। বাড়ির ছেলে আজ কতদিন পর ফিরে এসেছে। প্রকৃতিতে ঘেরা সম্পূর্ণ চারপাশ। এর মাঝখানে সুন্দর 3 তলা বিশিষ্ট বড় এই তালুকদার বাড়ি।
বাড়িটার একদম মুখ বরাবর সামনে বাধাই করা পুকুর। পুকুরটার কিনারায় ঘাট বেঁধে দাঁড়িয়ে আছে সুবিশাল কৃষ্ণচূড়া গাছটা। পুরো এলাকাটাতে এমন বাড়ির দেখা মিলবে না। মেইন সড়কের পাশে এহেন বিলাসবহুল বাড়ি শুধু তালুকদারদেরই। এদের বাপদাদারাই নাকি কোনো এককালে এই এলাকার জমিদারি করত। মুক্তিযোদ্ধার খেতাবও আছে তাদের বাবাদের। তালুকদার বংশটা বেশ বড়, বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও নিজেদের বাড়ি ঘর ঠিকই আছে এলাকাতে। মাঝে মধ্যে এসে ঘুরে যান, পুরো এলাকা হেঁটে বেড়ান। তবে তৌসিফ তালুকদারের বাবা এখানেই ছিলেন, যদিও তাদের বিদেশে সহ ঢাকায় সুনামধন্য এলাকাতেও বাড়ি আছে। তবে ওই যে বাপ চাচাদের কবর এখানে, মায়ের কবর এখানে, চাইলেও ছেড়ে দূরে যেতে পারেনি ওরা। এলাকার এই সাইড সহ আশেপাশের জায়গা জমি কিনে ক্ষমতা তাদের এখন শেখরে। কালো বড় গাড়িটা মেইন সড়কে সাই সাই করে চললেও বাড়ির সড়কে আসতেই গতি কমালো। পুকুরের পাশের রোডটাতে দিয়ে ঢুকতেই দারোয়ান বড় গেটটা খুলল। গাড়ি ঢোকা বের হওয়ার জন্যই এই গেটটা খোলা হয়, অন্যথায় ওরা পকেট গেট ব্যবহার করে। এছাড়াও দেখা যায় রোজার ঈদে শাড়ি লুঙ্গি বেলানোর সময় অথবা কোরবানির ঈদে গোশত বেলানোর সময় বড় গেটটা খোলা হয়। কালো গাড়িটা বাড়ির নিচে ঢুকতেই ডোর খুলে বেরিয়ে এলো আদিত্য তালুকদার। তৌফিক তালুকদারের ছেলেকে দেখেই প্রশস্ত হাসলেন। আদিত্য বাবাকে দেখেই জড়িয়ে ধরল। পাশেই দাঁড়িয়ে আছে তৌসিফ, সবে ঘুম থেকে উঠে আসায় পরনে এখনো পাতলা একটা টি শার্ট আর ছাই রঙা ট্রাউজার। বাবাকে ছেড়েই চাচাকে জড়িয়ে ধরে ও। তৌফিক ওর পিঠ চাপড়ে বলল, কেমন আছিস? একদম ঠিক। হাউ ওয়াজ ডু দেয়ার? বেস্ট এভার চাচ্চু। মেজো চাচ্চু কোথায়? তৌফিক তালুকদার পাশ থেকেই বলেন, মেজো বাসায় নেই, জরুরি কাজে ফিনল্যান্ড গেল গত রাতে। মুখে ছোট্ট করে ওহ বলে তৌসিফকে ছেড়ে দাঁড়ালো আদিত্য। হাসি মুখে জিজ্ঞাসা করলো, চাচ্চু কোথায় চাচ্চু? তৌসিফ মৃদু হাসলো। ঘুমাচ্ছে। তৌফিক তালুকদার মাছ থেকে বলেন, আগে উপরে চলো, তোমার আম্মু অপেক্ষা করছে। আগে নতুন চাচি দেখবো আব্বু। বলেই তৌসিফের সাথে 3 চলায় গেল আদিত্য। তৌফিক তালুকদার থামাননি। সত্যি এক না একদিন আদিত্য জানবেই। ভালো হবে যদি আগেই জেনে যায়। ভয়টা শুধু তৌসিফকে নিয়ে। আপাতত তৌসিফের ওখানে না গিয়ে ফোনটা হাতে তুলে কাউকে কল দিতে দিতে নিজের ফ্ল্যাটে ঢুকলেন তিনি। পরপর 2 বার নক করার পর ও যখন পৌষ দরজা খুলল না তখন ব্যাপারটা সম্মানে লাগলো তৌসিফের। ভাতিজার সামনে সে বউয়ের রুমে দরজা নক করছে। আদিত্য কি ভাবছে কে জানে। 22 বছরের আদিত্য নিশ্চিত বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে না। নতুন বউ তার বরের রুমে ছেড়ে পাশের রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। এবার কিছুটা জোরে নক করাতে ঢুলতে ঢুলতে দরজা খুলে দিল পৌষ। খুলেই ঢুলুমুলু পায়ে আবার গেল বিছানায়। তৌসিফ অবাক না হয়ে পারল না। এই মেয়ে কতটা আরামেই না ঘুমাচ্ছে। একদম ঘোড়া বেচে ঘুম যাকে বলে। এগিয়ে এসে ডাকল তৌসিফ, পৌষরাত। পৌষ স্বভাবসুলভ উত্তর দিল না। তৌসিফের রাগ লাগল। পৌষ হাত ধরে টান তুলে বলল, গো ফাস্ট পৌষরাত। ফ্রেশ হয়ে এসো। বাবু তোমাকে দেখেই রেস্ট নিতে যাবে। এত দূর জার্নি করে তোমাকে দেখতে সোজা এখানে এসেছে। মুখে চাহ শব্দ করে চোখ ডলতে ডলতে বাইরে যেতে নেয় পৌষ। তৌফিক তাড়াতাড়ি ওকে ওর সামনে দাঁড়িয়ে বলল, কি আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? মুখে অন্তত পানি দিয়ে যাও। কেন? মুখ দেখতে এসছে, দেখবে এরপর ফুটে যাবে। এত কাহিনী কেন করতে হবে? দীর্ঘ শ্বাস ফেলে বিছানায় পড়া ওড়নাটা ওর মাথায় দিয়ে বলল, চলো। গটগট পায়ে বেরিয়ে এলো পৌষ। সোফাতে বসে আপেল চিবুতে চিবুতে ফোন স্ক্রুল করছিল আদিত্য। কেউ কাউকে এখনো দেখেনি যদিও।
হঠাৎ চিরপরিচিত এক নারী কণ্ঠ কানে আসতেই মুখের আপেলটুকু আর চিবুতে পারল না আদিত্য। পৌষ আদিত্য রদিকে না তাকিয়েই পেছনে থেকে বলল, আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি ঘুরে দাঁড়ায় আদিত্য। দুইজন দুইজনকে দেখে অবাকের চরম মুহূর্তে পৌঁছে গেল। ফাঁকা ঢোক গিলল আদিত্য। পৌঁছে বাকি ঘুমটুকু হাওয়ায় মিলিয়ে গেল। যদিও ও জানত এই মুহূর্তটা আসবে, কিন্তু ঘুমে থাকায় এতক্ষণ কিছুই মাথায় ছিল না। নিজেকে যথেষ্ট শক্ত রাখতে চাইল পৌষ। নিজের ভালোবাসার মানুষটা এতদিন পর চোখের সামনে, অথচ মুখ দিয়ে কথা বের হচ্ছে না কারো। দুজন থমমে রে গেল একদম। আদিত্য এক প্রকার ছুটে এসে পৌষ সামনে দাঁড়িয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, পুষি, এই পুষি, তুমি এখানে এখানে কি করছো? কোন কাজে এসেছো? কিন্তু এখানে তোমার কি কাজ? এই তুমি বেডরুম থেকে বের হলে কেন? কথা বলো পুষি, প্লিজ, সে সামথিং। পৌষ চোয়াল কাঁপে। অ্যাডামস অ্যাপলটা নড়বড়ে হয়। চোখ দুটো তাদের তৃষ্ণা মেটাতে শুধু দেখেই যাচ্ছে। আদিত্য কোনো কিছু না ভেবে পৌষ গালে হাতে রাখল। এই প্রথম আদিত্যে স্পর্শ পেল পৌষ। কোনোদিন কারো হাতটা ছুঁয়ে দেখা হয়নি। আদিত্য যেন পাগল হয়ে উঠল। বারবার জিজ্ঞেস করতে করতে আচমকা জড়িয়ে ধরল পৌষকে। এইবার আর নিজেকে থামাতে পারল না পৌষ। প্রিয় মানুষটার স্পর্শে এসে কেঁদে উঠল হু হু করে। তৌসিফ কাজের মেয়েটাকে রান্নাঘরে কফির কথা বলে ড্রয়িং রুমে এসে এহেন দৃশ্য দেখে থমকে গেল। শরীরে থাকা রক্তগুলো পা থেকে মাথায় উঠতেও সময় নিল না। তীব্র শব্দে গর্জে উঠেও, আদিত্য! এই প্রথম তৌসিফ ওকে আদিত্য বলে ডাকল। মুহূর্তে ছিটকে পৌষকে ছেড়ে দিল আদিত্য, কিন্তু পৌষ মানল না। ও গিয়ে পুনরায় আদিত্য হাত ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, আমাকে মাফ করে দাও আদি, মাফ করে দাও। আই ওয়াজ হেল্পলেস। আমি সরি আদি। তৌসিফ এসে এবার হেঁচকা টানে নিজের বুকে নিয়ে নিল পৌষকে। আদিত্য দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, বাসায় যা। ছুটে চলে গেল আদিত্য। তবে পৌষ, ও তো ছটফট করতে লাগল। নিজেকে শক্ত রাখা তেজি মেয়েটা আদিত্য কাছে যেতে চাইল, বলতে চাইল তাকে সবকিছু। সে মাফ চাইতে চাইল আদিত্য থেকে। অথচ তৌসিফ ভাবল ভিন্ন। ওর বউ কিনা ওরই ভাতিজার সাথে। মাথাটা খারাপ হতে সময় লাগলো না ওর। হাত পা ছুঁড়ে আদিত্য কাছে যেতে চায় পৌষ। তৌসিফ ওর হাত টেনে রুমে নিয়ে দরজাটা ধাম করে বন্ধ করে দিল। বিকট দুটো ধমকে ভয়ে ছিটকে গেল পৌষ। তৌসিফ পৌষ গালটাতে আঙুল ডাবিয়ে চেপে ধরে দাঁত খামটি মেরে প্রশ্ন করল, তোর আশিক আদিত্য ছিল? ব্যথায় কুকড়ে উঠে পৌষ, কোনোমতে বলে, ব্যথা, ব্যথা পাচ্ছি। এই চুপ, বল তোর ওই লাফাঙ্গা প্রেমিক আদিত্য, বল। বিকট ধমক দিয়ে জিজ্ঞেস করে, গালের চাপটা দীর্ঘ করে তৌসিফ। ওর মাথায় খুঁতারা চিহ্ন চেপেছে এই মুহূর্তে। পৌষ কান্না করতে করতে মাথা নেড়ে সায় জানাতেই তৌসিফ হঠাৎ ওর গলায় চেপে ধরে বলে, মুখে বল। গলায় চেপে ধরায় কিছুই বলতে পারল না পৌষ। তৌসিফ চাপটা আরেকটু জোরে দিয়ে দেয়ালে ঘেঁষিয়ে বলল, বল। হু। গলায় চাপ দেয়া হাতটা ছেড়ে দিল তৌসিফ। দুই হাতে গলা ধরে ফ্লোরে বসে কাঁদতে লাগে পৌষ।
দানবীয় লাগছে তার তৌসিফকে। এই লোক এতটা কেন ক্ষেপে গেল? সে কি সত্যিই জানতো না আদিত্য পৌঁছকে ভালোবাসে? রাগে হিতাহিত জ্ঞান মুহূর্তেই হারিয়ে ফেলে তৌসিফ। আজও ভিন্ন হল না। তাকে ধোঁকা দেওয়ার সাহস কে করলো? এতটা জঘন্য অনুভূতি থেকে পালাতে চাইল ও। আপন ভাতিজার প্রেমিকাকে কি না ও বউ করে নিয়ে এসেছে। রাগে গা কাঁপছে ওর। সাইড টেবিল থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে ঠোঁটের ভাঁজে গুজলো। ভয় ভয় ওর দিকে তাকিয়ে আছে পৌষ। একটু দূরেই পানি রাখা। এই মুহূর্তে পানির দরকার। কাশতে কাশতে গলা ব্যথা করছে। কোনোমতে উঠে যেই না পানির গ্লাসটা তুলবে অমনি হঠাৎ তৌসিফের থাবার শিকার হল। জ্বলন্ত সিগারেটটা পেছনে থেকে ওর পেটে চেপে ধরতেই আঁতকে উঠে চিৎকার করে পৌষ। তৌসিফ থামল না। জ্বলন্ত সিগারেটটা এবার ঠিক পৌষ বুকে চেপে ধরল। ছুটতে চায় পৌষ, পালাতে চায় তবে পারে না। ওর এক একটা আত্মচিৎকারে দরজার বাইরে উপস্থিত প্রতিটি কাজের লোক কেঁপে ওঠে। তৌসিফের রাগ সম্পর্কে তারা অবগত, কিন্তু ছোট্ট মেয়েটা তো অবগত না। অতীত। আদিত্য আর পৌষ দুইজনকে একই শিক্ষক পড়াতো। যদিও আদিত্য ওর থেকে 2-3 বছরের বড়, তবে ইংরেজিটা পড়ানোর সুবাদে গ্রামার পাঠটা মাঝে মধ্যে মিলে যেত। পৌষ একটা বই স্যার একবার দিতে বলে আদিত্যকে ফোন করে হেমন্তকে বলে যাতে পৌষকে বলে গ্রামার বইটা আদিত্যদের বাসায় পৌঁছে দিতে। আদিত্যের পরীক্ষা। হেমন্ত তখন কাজে যাচ্ছিল বিধায় নিজে দিতে পারেনি। চৈত্র বা জ্যৈষ্ঠ ও বাসায় নেই। অবশেষে পৌষ পাশের বাড়ির চাচাতো বোনকে নিয়ে যায় তালুকদার বাড়িতে। এই বাড়ি এলাকায় সবাই চিনে। এই পথ ধরে কলেজ যেত পৌষ। সেদিনই প্রথম এই বাড়িতে পা রাখেও। দারোয়ান জানায় 2 তলায় থাকেন আদিত্যরা। পৌষ ভদ্রভাবে বইটা আদিত্যকে দিতেই আদিত্য মাজোর করে ওকে টেনে বসায় ভেতরে। অস্বস্তিতে হাঁসফাঁস করা পৌষকে দেখেই আদিত্য হেসে বলে, কি হয়েছে পুষি? আরেন্ট ইউ ফিল কমফোর্ট? হু না, আসলে ভাইয়া, আমার নাম পৌষরাত, কিন্তু তোমার এই ছোট্ট খাট্ট মুখটা দেখে একদম বিড়াল বিড়াল লাগে। আদুরে বাচ্চা একটা, তাই তোমাকে পুষি ডাকলাম। পৌষ বুকটা এমনিতেই ধুকপুক করছিল। আদিত্য এত কথা বলাতে তা বেড়েছিল কয়েকগুণ। এরপর কতদিন গেল, কিভাবে যেন ফেসবুকেও একদিন কথা বলা শুরু হলো। বাহানাটা ছিল আজব। কোন এক অ্যাপ পৌষকে ইনস্টল করে কোড চাইছিল আদিত্য। এসব কিছু করে ও ইনকাম করে। পৌষ ওই দিন অনেক চেষ্টা করেও কোড দিতে পারিনি, কেন যেন হলোই না। হেমন্ত তখন নতুন ওকে ফোন কিনে দিয়েছে। এত সব ও বুঝতো না। ধীরে ধীরে কথা বাড়ল। কলেজের বাইরে আদিত্য দাঁড়িয়ে থাকতো মাঝে মধ্যে। কেউ যাতে না চিনে তাই মুখে মাস্ক পরে সানগ্লাস চোখে দিয়ে রাখত। সাহস জুগিয়ে একদিন আদিত্য কথা বলতে এগিয়ে এসেছিল পৌষ কাছে। সেদিন ছিল পৌষ কলেজে শেষ দিন। সামনে তার ফাইনাল পরীক্ষা। বিদায় অনুষ্ঠানে শাড়ি পরে আসাতে ওকে দেখে লোভ সামাল দিতে পারেনি আদিত্য, তাই তো ছুটে এসে কথা বলতে চায়। ভাগ্যে নির্মম পরিহাসে বড় চাচা সেদিন নিতে যায় পৌষকে। এসেই দেখে নাক মুখ ঢেকে রাখা এক ছেলে একটা গোলাপ দিচ্ছে পৌষকে। ব্যাস, কাণ্ড সেদিনই ঘটে গেল। বাসায় এসেই তুলকালাম লেগে যায়। পৌষকে কিছুতেই আর পড়াবেন না তিনি। তবে পৌষ চড়া গলা আর হেমন্তের জন্য পরীক্ষাটা দিয়েছিল। ভার্সিটিতে ভর্তিও হয়েছে। এবছর এক প্রকার যুদ্ধ করে।
ভাগ্যক্রমে একই ভার্সিটির ভিন্ন ডিপার্টমেন্টে আদিত্য আর পৌষ। ওর 19তম জন্মদিনের রাতে আদিত্য হঠাৎই কল করে। সে জানায় ম্যারিন ট্যুরে যাচ্ছে সে। হয়তো মাস 3-4 লাগবে। এসেই বাসায় জানাবে পৌষ কথা। যদিও ওর বাবা জানে, তবে এখন পর্যন্ত কিছু বলেননি। তবে পৌষ মনে মনে পছন্দ ছিলই বটে, তাই তো সেদিন ওয়াদা করে শক্ত মনের মেয়েটা সে অপেক্ষা করবে। বর্তমানে আদিত্যদের ফ্ল্যাট থেকে চিল্লা চিল্লির শব্দ আসছে। তৌসিফ ওদিকে যেতে গিয়েও গেল না। মাথা ঠান্ডা করা প্রয়োজন ওর। নিজেকে সামলে ওয়াশরুম ঢুকে শাওয়ার অন করেও। সময় নিয়ে ভাবে কিছু জিনিস। মাথা ঠান্ডা করে বের হতেই দেখে ভয়ে এখনো লুকিয়ে বসে আছে পৌষ। মায়া হয়েও হলো না তৌসিফে কিভাবে আদিত্য বুকে গেল। চোখ বুজে নিজেকে শান্ত করে পৌষ কাছে গিয়ে ওকে টেনে তুলে। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে এসো। এই প্রথম তৌসিফের এক কথায় পৌষ ওয়াশরুমে গেল। তৌসিফ বাঁকা হাসল। দোজ কাজে দিয়েছে। যদিও রাগটা ছিল বড় ভাই আর পৌষ চাচার উপর বেশি, তবে তা উঠিয়েছে পৌষ উপর। প্লেটে করে খাবার নিয়ে এসে দেখল পৌষ হাত পা গুটিয়ে বিছানায় বসা। তৌসিফ ওর সামনে খাবার রেখে বলল, খেয়ে নাও। মাথা নিচু করেই মুখে খাবার দেয় পৌষ, কিন্তু গিলতে পারে না। গলা ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে এলো ওর। কোনোমতে বলল, গিলতে পারছি না। খেতে বলেছি খাবে। বলেই চলে যায় তৌসিফ। মুখে খাবার নিয়েই কেঁদে ফেলে পৌষ। তৌসিফ হাতে করে একটা সুপের বাটি নিয়ে ফেরত আসে। পৌষ সামনে দিয়ে বলে, ধীরে ধীরে খাও। কোনোমতে অর্ধেক খায় পৌষ। তৌসিফ হঠাৎ ওর পেটে হাত রাখে। চমকায় পৌষ, তবে লাভ হয় না। কিছু বলার আগেই মুখ দিয়ে বেরিয়ে আসে উফ শব্দ। পেটে বরফ ধরেছে তৌসিফ। দাঁত চেপে বিছানার চাদরটা খামচে ধরেও। তৌসিফ তাকালো ওর মুখপানে। চোখ মুখ খিচে আছে মেয়েটা। আস্তে ধীরে যখনই ওর বুকের দিকে উঠতে চাইল, তখনই অসহায় চোখে তাকিয়ে নিচু স্বরে পৌষ বলে, প্লিজ না। আমি না তোকে। চোখ বুজে নেয় পৌষ। ওর জামাটা বুকের দিক থেকে সরিয়ে তাতে বরফ খণ্ড ধরে তৌসিফ। হাত পা অবশ হয়ে আসে পৌষ। কি হচ্ছে তার সাথে এসব? আজ 4 দিন পড়ল তৌসিফের বউ হয়ে তালুকদার বাড়িতে আছে পৌষ। ছটফট করা দুরন্ত পৌষ এই 4 দিন ধরে ঘরবন্দি হয়ে কাটিয়ে দিল। তাকে রুমের বাইরে অবধি পা রাখতে দেখা গেল না। তৌসিফেরও তেমন কোন আতাপাতা নেই। দিনে 1 কি 2 বার ওর দেখা মিলে। মন মরা ভাব নিয়ে পৌষ তাকালো বাড়ির আঙিনায়। পুকুর পাড়টা দেখা যাচ্ছে। সেখানেই উঁচু করে সিমেন্টের বাধাই করা জায়গা। আদিত্য বসে ফোনে কারো সাথে কথা বলছে হয়তো। নজর সরিয়ে নিল পৌষ। তার ফোনটা বেজে যাচ্ছে। রুমে এসেই দেখল হেমন্ত কল করেছে। ওদের কারো সাথেই এই 4 দিন কথা হয়নি। যেখানে ভাগ্যই সাথ দিল না, সেখানে রেগে থাকার তেমন কোন কারণ দেখল না পৌষ। ফোনটা রিসিভ করেই সালাম জানালো অতি নম্র স্বরে। ওপাশ থেকে সালামের জবাব দিয়েই হেমন্ত বলতে লাগল, কেমন আছিস পৌষ? জানি না তো হেমু ভাই। হেমন্ত বুকটা ভেঙে কান্না পায়। তবুও কণ্ঠ খাদে নামিয়ে বলে, এমন না আমি জানি না পৌষ। আমি সবটা জানি। নিজের অস্তিত্বের সত্যিটা তুই এখন অবধি জানিস না। আমার হাত পা বাঁধা শোনা না হলে তোকে এতটা সাফার করতে দিত না তোর হেমু ভাই। শুধু এতটুকু মনে রাখো, যেমনটা তুই জানিস বিষয়গুলো তেমন না। তোর অতীত তোকে ওখানে নিয়ে গিয়েছে পৌষ। জানি তুই রেগে আছিস।
নিজের বাবা সাফাই গাইছি না, শুধু বলবো একদিন সত্যিগুলো তুই জানবি। জানি না কিভাবে সামনে এগুবি, তবে সবসময় মনে রাখিস পৌষ, তোর হেমু ভাই আছে তোর সাথে। তুই আমার বোন, তোকে এই বাড়ির প্রতিটা মানুষ ভালোবাসে সোনা। অতীত কারো পিছু ছাড়ে না, তোকেও ছাড়েনি। সুযোগ দে নিজেকে, তুই পারবি সবটা গুছিয়ে নিতে। জানি তোর মনে প্রশ্ন জাগছে অনেক, তবে ওই যে বললাম, চাইলেও কিছু বলতে পারবো না আমি এখন। একটা প্রশ্নের উত্তর দিবে। হু। আমি কি জারজ সন্তান? উত্তরটা শোনা হলো না। পেছনে থেকে তৌসিফ ওর ফোনটা নিয়ে কেটে দিয়ে তাকালো পৌষ দিকে। মেয়েটার চোখের ভাষা ও বুঝে না। মাঝে মধ্যে বুঝে, তবে আবার মনে হয় না বুঝে না। এতটুকু একটা মেয়ে 4 দিনের ব্যবধানে কেমন মূর্ছে গেল? তৌসিফ সাধারণভাবেই বলল, এতদিন পর বাসার কথা মনে পড়ল। না। হেমু ভাই কল দিয়েছিল। ওহ, তোমার সাথে কিছু ছিল পৌষরাত। এখন বাইরে যাচ্ছি। রাতে কথা হবে। তোমার কিছু প্রশ্নের উত্তর পাবে রাতে। ওর মাথায় হাত দিয়ে চলে গেল তৌসিফ। বারান্দায় দাঁড়িয়ে তৌসিফের গাড়িটা যেতে দেখে দীর্ঘশ্বাস ফেলে পৌষ। রুমে এসে ওড়নাটা মাথায় দিয়ে পা বাড়ায় বাইরের দিকে। দরজার কাছে যেতেই মিনু বলে উঠল, কই যান ছোট ভাবি? পৌষ তাকালো এক পলক। এমনি সময় হয়তো দুটো করা কথা বলতো, তবে এখন কিছুই বলল না। গটগট পায়ে বেরিয়ে এলো সদর দরজা থেকে। মিনু পেছনে থেকে ডাকলেও শুনল না। 3 তলা থেকে নেমে পৌষ সোজা পুকুর পাড়ে এলো। আদিত্য কাছে মাফ চাইতে হবে তার। কোন বাবাই চাইবে না তার ছেলের বিয়ে কোন জারজ সন্তানের সাথে হোক? তেমনই ভাবে হয়তো তৌফিক তালুকদারও চায়নি। এটাই তো স্বাভাবিক। জীবনের সবচাইতে বড় সত্যি কিনা পৌষ জানে না, তবে 2 দিন পূর্বে যখন তৌসিফ ওর বড় ভাইয়ের সাথে কথা বলছিল, তখন পৌষ কানে শুধু একটা কথাই ঢুকেছিল, যা তৌফিক তালুকদার বলেছিলেন চিৎকার করে, আমার ছেলে সাথে জারজ কারো সম্পর্ক গড়ুক, তা কোনোদিন আমি মেনে নিতাম না। ব্যাস, পৌষ সেদিন একটা উত্তর পেয়ে গিয়েছিল। এটাই একমাত্র কারণ যার দরুন তৌফিক তালুকদার ছেলেকে সরিয়েছিলেন পৌষ থেকে। কিন্তু কেন তৌসিফের সাথে তার বিয়ে হলো ওটা পৌষ জানে না। তবে ও ধরে নিয়েছে যেহেতু ও জারজ সন্তান আর তৌসিফের বউও ভেগে গিয়েছে। এছাড়াও তৌসিফের চরিত্র ঠিক নেই, সেই সুবাদে হয়তো জারজ পৌষ সাথে চরিত্রহীন পুরুষ তৌসিফের বিয়ে হলো। হঠাৎ কানে কিছু কথা আসতেই স্তম্ভিত ফিরে পায় পৌষ। কখন যে ভাবনায় ডুবেছিল খেয়ালই নেই। আদিত্য হেসে হেসে ফোনে কথা বলছে কারো সাথে। আরে না, কি যে বলিস, এই মাস পরই চলে যাচ্ছি দেশের বাইরে। প্রেম প্রেম করার সময় নেই। এতদিন টাইম পাস করেছি অনেক। তোদের চক্করে পড়ে বেড ধরে অনেকটা সময়ও অপচয় করেছি। নাও ইটস টাইম টু রিল্যাক্স। দেশি মেয়ে দিয়ে আমার পোষাবে না ডুড। আই ওয়ান্ট এ মম ইউ নো। আর কিছু শোনার অপেক্ষা করল না পৌষ। ধীরে ধীরে পা ফেলে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। ও যেতেই কান থেকে ফোনটা সরালো আদিত্য। পুকুরের পানিতে এতক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল পুষির অবয়ব, যা ধীরে ধীরে নাই হয়ে গেল। আদিত্য বা চোখ দিয়ে আচমকা এক ফোঁটা গরম তরল পড়ল। গাল বেয়ে না পড়ে তা টুপ করে পড়ল পুকুরের পানিতে। এত এত মিষ্টি পানির মধ্যে মিলে নিজের অস্তিত্ব হারালো সেই নোনা পানি।
ঠিক যেমন ভাবে সম্পর্কের বেড়া জালে নিজেকে হারালো আদিত্য। চলমান গাড়িতে বসে মুচকি হাসল তৌসিফ। জীবনে এক ভুল মানুষ কবার করে? একবারই তো। তাহলে তৌসিফ কেন দুবার করবে? ন্যাড়া বেলতলায় একবারই যায়, প্রবাদটা মনে পড়ল তৌসিফের। এর কারণ আছে অবশ্য। বেলতলায় ন্যাড়া মাথায় একবার যাওয়ার পর তো আর ন্যাড়া বেঁচে থাকে না। দ্বিতীয়বার যাওয়ার সুযোগটা কোথায়? কিন্তু তৌসিফের তো সুযোগ আছে। সে কেন কাজে লাগাবে না তাহলে সেই সুযোগ? সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে ভেতরে ঢুকে পৌষ। এলোমেলো মস্তিষ্ক তো কাজ করে না আজ 2 দিন ধরে। যার বাবা মায়েরই ঠিক নেই সেসব সন্তানদের রাগ অভিমান মানায় না, তাই তো পৌষ কারো প্রতি কোন রাগ রাখল না মনে, পুষে রাখল না কোন অভিযোগ। ছেড়ে দিল ভাগ্য উপর। ওকে ঢুকতে দেখেই হেলেদুলে ওর সামনে এলো মিনু। বাদাম বুট চিবুতে চিবুতে রসিয়ে রসিয়ে বলল, কি গো ছোট ভাবি, তোমার মুখটা অমন দেখায় কেন? মামা বুঝি আজকাল আদর সোহাগ কম দিচ্ছে? কি হলো তা বুঝা গেল না, তবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনু। পৌষ ওর গালে ঠাটিয়ে এক থাপ্পড় রে হিসহিসিয়ে বলল, কাজের মেয়ে, যোগ্যতা বুঝে কথা বলবি। মুখ এত ছুটলে জিহ্বা গোড়া থেকে উপড়ে ফেলব। চিনিস নি এখনো পৌষকে? বলেই ধূপ ধাপ্পা ফেলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় পৌষ। রান্নাঘরে থাকা বিজলির মা মুখ টিপে হাসছেন। পাশের মেয়েটাকে বললেন, এবার কোন নোংরা খেলা রীতি ঘটবে বলে মনে হচ্ছে? যজ্ঞ মেয়ে এসেছে বাড়িতে। মেয়েটা সায় জানালো। মিনুকে তার সহ্য হয় না। নিজে কাজের মেয়ে হয়েও ঢপ দেখায় এমন যেন সে নিজেই মালিক। জীবন মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দেয়। ঠোকরা খেতে খেতেই তো একদিন মানুষ বড় হয়। বুঝো আসে তার মাঝে। পৌষ আজ কেন জানি কান্না আসছে না। সে খুব করে চাইলো হাউ মাউ করে কান্না করতে, তবে হচ্ছেই না। কান্না আসছে না। চোখে জ্বালা ধরে একদম, তবুও কান্না এলো না। এমনটা না আদিত্যকে সে অনেক বেশি ভালোবাসত বা খুব গভীর কোন সম্পর্ক ছিল তাদের মাঝে। কথাটা হলো ফার্স্ট লাভ অব টিনেজ। কিশোরী প্রথম মন বিনিময় ঘটেছিল। কোন রূপ স্পর্শ ছাড়া এক সম্পর্ক যার কোন মারপ্যাচ পৌষ বুঝেনি। মনের উপর জোর চলে না, কখনোই না। যদি ততটা গভীর সম্পর্ক হতো তাহলে হয়তো পৌষ কোনোদিন বিয়েতে মতো দিতেই পারত না। পছন্দ ছিল দুজন দুজনকে। সেদিন আবেগ সামলাতে পারিনি পৌষ, তাই তো আদিত্য যখন আলিঙ্গন করল তখন বেহায়া তার হাত দুটো হঠাৎই আদিত্যে পিঠ ছুঁয়ে দেয়। কোনরূপ কামনায় পড়ে পৌষ হাত বাড়ায়নি। আদিত্য তার ভালো বন্ধু ছিল প্রথম। পরেই না সম্পর্ক একটু বাড়ল, যা পৌষ তৌসিফের নামে কবুল পড়ে নিজ পায়ে পিষ্ট করেছে। আজ আদিত্য সত্যি জানতে পেরে কেন জানি খারাপ লাগলো না। শুধু মনে হলো যা হলো ভালোই হলো। একজন জারজ সন্তান থেকে বেঁচে গেল আদিত্য। ওর দেয়া ধোঁকা পৌষ মেনে নিতে একটুও খারাপ লাগেনি। অভিমানে বুকটা ফেটে গেলেও নিজেকে বুঝো দেয় পৌষ। জারজদের অভিমান মানায় না। তারা শুধু হেলায় খেলায় মানুষের প্রয়োজন মিটায়। কি মনে করে আলমারি খুলে পৌষ। তৌসিফ তার বউয়ের জন্য অসংখ্য দামি কাপড়ে আলমারি ভরেছে। বেছে বেছে ফিনফিনে এক পাতলা শাড়ি টেনে বের করেও। আজ পৌষ সাজবে, নিজেকে সাজাবে তৌসিফের জন্য। আদিত্য সাথে তার শেষ সম্পর্কটুকু ছিল ক্ষমা চাওয়ার, যার আর প্রয়োজনীয়তা অনুভব করছে না পৌষ। বন্ধুদের সাথে বেট ধরেই যেহেতু আদিত্য এসব করেছে, তাহলে কেন পৌষ মাফ চাইবে? লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পৌষ।
সাদা মাঝে লাল রঙা শাড়িটা অদক্ষ হাতে পড়ল। একা অবশ্য পারল না, ফোনের সাহায্য প্রয়োজন হলো। ঠিক মাঝ বরাবর সিথি কেটে ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক লাগালো। বলা হয় পুরুষ নাকি নারীর লাল রঙা ঠোঁট দেখেই সবার আগে আকর্ষণ বোধ করে। আয়নায় নিজেকে দেখেই চমকালো বটে। তার এহেন রূপ নিজের কাছেই অজানা, অচেনা। কখনো এই রূপে নিজেকে আবিষ্কার করা হয়নি তার। অপেক্ষার প্রহর শেষ করে তৌসিফ ফিরল রাত 12টা নাগাদ। মিনু ঘুমিয়ে যাওয়াতে তেমন তাণ্ডব ঘটল না। না হয় তাকে চর মারার মশগুল সে পৌষকে গুনাত। অন্ধকার রুমে ঢুকে তৌসিফ ভাবল পৌষ হয়তো ঘুম। তাই হাত ঘড়ি খুলে সোজা ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে পৌষকে খেতে আসতে বলবে বলে যেই না লাইট অন করল অমনিই চমকালো। খাটে পা ঝুলিয়ে বসে আছে এক অপসরী। তৌসিফের বুকে দুটো ধাক্কা লাগল। পৌষ এহেন রূপ তার দেখা হয়নি। বিবাহের রাতে ও মেয়েটাকে এত সুন্দর লাগেনি। চোখ বুজে নিজের প্রথম নারীটির চেহারা মনে করতে চাইল তৌসিফ। পারল না। কোনভাবেই তার চেহারাটা কল্পনায় এলো না। তার ওই ফর্সা মুখটা আজ পৌষ শ্যামারঙা মুখের সামনে হার মানল। বড্ড অসহায় অনুভব করে তৌসিফ। ফাঁকা ঢোক গিলে পৌষ সামনে দাঁড়িয়ে ডাকে, পৌষরাত। জি। আজকাল মেয়েটা এক ডাকেই উত্তর দেয়। তৌসিফ 2 আঙুল পৌষ চিবুকে ছুঁয়ে দিয়ে ওর মুখটা তুলে চেহারাটা দেখেই বলল, মাশা আল্লাহ। পৌষ জানে না কেন তবে মৃদু লজ্জা এসে ভর করেছে তার মাঝে। তৌসিফ এবার ওর মাথায় হাত রেখে বলল, এভাবে শাড়ি পরলে যে আজ ভালো হয়নি। প্রশ্নের উত্তরে প্রশ্ন পাওয়া তৌসিফের পছন্দ নয়, তবে আজ খারাপ লাগল না। পৌষ পাশে বসে হাতটা ধরে বলল, অনেক ভালো হয়েছে পৌষরাত। তোমাকে সাদা এক পরি দেখাচ্ছে। মাথাটা নামিয়ে নেয় পৌষ। তৌসিফ ওর হাতের ভাঁজে নিজের হাত রেখে মোহনীয় কণ্ঠে বলে, আই ক্যান রিড ইউর আইস পৌষরাত। আই থিঙ্কিং রাইট। পৌষ মাথা ঝাঁকালো। তৌসিফের বুঝতে মিনিটও লাগেনি পৌষ কি চায়। তার চোখের চাহনিতে সবটা স্পষ্ট। তৌসিফ ধীরে ধীরে ওর কোমরের দিকে হাত রাখতেই মুচড়ে উঠে পৌষ। তৌসিফ আরেক হাত ওর বুকের দিকে রেখে মুখটা একদম সামনে এনে ফিসফিস করে বলল, সরি ফর দ্যাট জান, দো আই ওয়াজ নট রং। পৌষ দেহে কাঁপন ধরল। তৌসিফের ঘ্রাণ ওর নাসারন্ধ্রে ধাক্কা খাচ্ছে। তৌসিফ পুনরায় ওর কানের কাছে মুখ নিয়ে বলল, জীবনে প্রথম কারো কাছে মাফ চেয়েছি পৌষরাত। আমাকে মাফ করে দিন। দিলাম। বলেই তৌসিফ ওর মাথায় চুলে চুমু খায়। সম্মুখে বসে থেকে একগোছা চুল সামনে এনে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে বলে, আজ ঘ্রাণটা আরো সুন্দর পৌষরাত। কথাটা বলেই ওকে কোলে তুলে তৌসিফ। সারা রুমে তখন জ্বলছে গোল্ডেন রঙের বাতিটা, যা পৌষ কাছে 440 ভোল্টের লাইট।